স্বর্ণার পর বিএসএফ এর গুলিতে কিশোরের মৃত্যু, দুই দেশের সম্পর্কে প্রভাব পড়ার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। বাজারে বন্ধ হয়নি চাঁদাবাজি, কঠোরভাবে দমন করবে অন্তর্বর্তী সরকার। থামছে না শ্রমিক অসন্তোষ, সাভার আশুলিয়ায় 90 পোশাক কারখানায় ছুটি। রাস্তা বন্ধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটের ভোগান্তিতে রাজধানীবাসী। আন্দোলনে হতাহতদের তথ্য চায় ট্রাইব্যুনাল, জেলা প্রশাসকদের দেয়া হয়েছে চিঠি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসত তারার মেলা, রাজনীতিবিদদের বেডরুমেও ছিল অবাধ যাতায়াত। সীমান্তে বেড়েই চলছে লাশের মিছিল, এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রাণ গেল বাংলাদেশি আরেক কিশোরের। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার সিংহ। গত রাতে ধনতলায় সীমান্তের ৩৯৩ নম্বর পিলারের পাশে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় আহত দুজন রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন বলে জানা গেছে। এর আগে গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা যায় কিশোরী স্বর্ণা রানী দাস। এদিকে সীমান্তে হত্যা বন্ধ না হলে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ আশঙ্কা জানান। আমি সবসময় বলে আসছি যে আমাদের যে বর্ডার কিলিং যেটা হয়, এটা আজকের কথা না, কিন্তু আমি গত অন্তত 7 বছর যাবত বলছি, বর্ডার কিলিং যেটা সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে একটা রিপারকাশন হয় এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। আমরা চাই যে সম্পর্কটা একতরফা হওয়ার কোনো প্রয়োজন নেই, দ্বিপাক্ষিক সম্পর্ক। রোহিঙ্গা সংকট সমাধানে ভ্যাটিকানের সহযোগিতা চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস রান্ডেল। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গা প্রত্যাবাসনে ভ্যাটিকানের সহযোগিতা কামনা করেন। এ সময় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর উপর জোর দেন ভ্যাটিকানের দূত। বাজারসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে জানিয়ে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। তৌহিদুর রহমানের রিপোর্ট। হাটবাজার সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির কারণে দাম বাড়ে পণ্যের, আর এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর। তবে শেখ হাসিনার সরকার পতনের পরও বিভিন্ন স্থানে চাঁদাবাজির খবর পাওয়া গেছে। সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিয়ে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালুজ আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, সেটা কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো পণ্যের দাম আগের চেয়ে কমেছে বলেও মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি একটু এসে পাচ্ছেন, তো কিছু কমছে, যে সাপ্লাইয়ের বা সরবরাহের কোনো কমতি হবে না, এবং আমাদের সেটা হলো আপনার ভোক্তাদের উপর কোনো বাড়তি চাপ যেন না। সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছতার সাথে ভূমিকা রাখার তাগিদ দেন সমাজ কল্যাণ উপদেষ্টা।
তাদের দায় দায়িত্ব আছে নিজেদেরকে পরিষ্কার দেখানো সমাজের কাছে, তাদের দায় দায়িত্ব আছে দেখানো যে তারা চাঁদাবাজি করে না। ভিক্ষুকমুক্ত সমাজ গঠনে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। যেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা যাব তাদেরকে আমরা ভিক্ষুক তৈরি করতে চাই না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নানামুখী উদ্যোগেও সাভার ও আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ। এ পরিস্থিতিতে সোমবার ওই এলাকায় 90টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সকালে নির্ধারিত সময়ে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে বসে থাকেন তারা। এদিকে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে সন্দেহভাজন 11 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সাভার প্রতিনিধি তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শিল্প পুলিশ জানায় সোমবার সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসে। এমন শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে অন্তত 90টি কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। রোববার বিকেলে বকেয়া বেতন পরিশোধ সহ 16 দফা দাবিতে কর্মবিরতি পালন করছিল ইউফোরিয়া গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় কর্মকর্তাদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কারখানাটিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানা এলাকায় গেলে তাদের সাথেও সংঘর্ষ হয়। এতে শ্রমিক ছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার 7 রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে সকাল 10টার পর কারিগরি ছাত্র আন্দোলন ব্যানারে বিক্ষোভ শুরু করেন তারা। এতে রাজধানীর অধিকাংশ এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে, দুর্ভোগে পড়েন অনেকে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তা মোড় অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার, মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রোগীসহ পথচারীরা। আমার পা ভেঙে গেছে, এরকম যদি আপনারা আন্দোলন করেন তাহলে আমাদের কষ্ট হবে। আমি রিকোয়েস্ট করলাম যে আমাদের অন্তপক্ষে ছেড়ে দেন, আস্তে আস্তে কিছু লোক যারা ছোট ছোট যানবাহন নিয়ে যায় এদেরকে ছেড়ে দেন, তেনারা দেবে না। আমাদের রুগী, আমরা এখন যাইতে পারতেছি না, রুগী নিয়ে হাসপাতাল থেকে বাইরেছি। তাদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি করা, 2021 সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের অপসারণ সহ কারিগরি সেক্টরে সকল শূন্য পদে জনবল নিয়োগ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘটনার হতাহত, মামলা ও ঘটনার তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভিসি, সব জেলার ডিসি, এসপি, সিভিল সার্জন ও সব সরকারি হাসপাতাল, কবরস্থানের তত্ত্বাবধায়কের কাছে এ চিঠি দেওয়া হয়েছে। তদন্ত শেষ করতে নির্ধারিত সময়ের একদিনও বেশি নেওয়া হবে না বলে জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তথ্য, ভিডিও, আহত, নিহত এবং মামলার তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে দেশের সব জায়গায়। চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে আহতদের সাথে কথা বলেছেন এবং পরিচালকের কাছে আরও তথ্য চেয়ে আবেদনও করেছেন। আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, কতটা মামলা হয়েছে, কারা কারা সম্ভাব্য আসামি, কারা কারা ভিকটিম, এগুলোর তালিকা তারা দেবেন। পাশাপাশি গণমাধ্যম সহ দেশের বড় কবরস্থানগুলোর তত্ত্বাবধায়কের কাছে চিঠিও পাঠানো হয়েছে। সেসব কবরস্থানের পরিচয় এবং বেওয়ারিশ কতজনকে দাফন করা হয়েছে তার তথ্য চাওয়া হয়েছে। আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি। আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব। বিচার প্রক্রিয়া দীর্ঘ বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান তাজুল ইসলাম। বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এই সরকার এসেছেন রাষ্ট্র কাঠামোটাকে ঠিক করে দেওয়ার জন্য। এই বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে এই সরকারের পুনর্নির্বাচিত হওয়ার কোনো কারণ নাই, সম্ভাবনাও নাই। সুতরাং এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষও থাকতে পারে না, নেই বলে আমরা জানি।
কোনো বিচারকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হবে না। এটা আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জাতির কাছে পরিষ্কার করতে চাই যে গত ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ ৪ প্রসিকিউটর নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। শোবিজ দুনিয়া থেকে রাজনীতির মঞ্চে ভোমর সেজে মধুপান করতে আসতেন অভিনয় শিল্পী, নায়ক নায়িকা, গায়ক গায়িকারা। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসত তারকারাজির মিলন মেলা। কখনো ব্যক্তি সুবিধা তো কখনো এমপি পদের মনোনয়ন পেতে দ্বারস্থ হতেন প্রভাবশালী নেতা মন্ত্রীদের কাছে। রাজনীতির মাঠ থেকে বেডরুম, অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের। ক্ষমতার অপব্যবহার করা এইসব তারকার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। ভোট না দিলে জামু বাপের বাড়ি। কখনো রাজনীতি না করা তারানা, সুবর্ণা, মমতাজ বেগমরা বারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। তাদের পথ ধরে একে একে এমপি পদ পেতে মরিয়া হয়েছেন রিয়াজ, শাকিল, মৌসুমী, রোকেয়া প্রাচী, সুইটি, শমী কায়সার, জাহিদ হাসানদের মতো তারকারা। যখন যে দল ক্ষমতায় তখন তাদের লেজুর বৃত্তি, সাফল্যের চাবিকাঠি এইসব তারকাদের। আমি জানতাম কিন্তু মৌসুমী বিএনপি মাইন্ডেড আগে থেকে। এদের তো ভোল পাল্টানোর চরিত্র, আজকে অমুকের বিছানায় কালকে অমুকের বিছানায়। সরি টু সে। দ্বাদশ জাতীয় সংসদে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হন এক সময় ছাত্রদলের নেতা, চিত্রনায়ক ফেরদৌস। তারেক রহমান সাহেবের পিছে পিছে করতো, ভাই ভাই বলতো। ফেরদৌস আওয়ামী লীগার হয়ে গেল। রিয়াজ কবে আওয়ামী লীগার ছিল? 2 দিন অভিনয় করিয়া সবাই যদি এমপি হতে চায়, তাহলে যারা বছরের পর বছর রাজনীতি করছে তাদের কি অবস্থা হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনার হোতা কোনো কোনো তারকা অভিনেতা। এসব কাজ করতে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়েছেন প্রকাশ্য প্রচারণা। রাজনীতির বন্ধাত্ম কাটাতে তারকা খ্যাতি ব্যবহার করতে চাইলেও খোদ শিল্পীরাই ছিলেন জনপ্রত্যাশার বিপরীতে। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েই দিনকে রাত, রাতকে দিন করতেন যেসব তারকা শিল্পী, তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরাধী তো প্রকাশ্যে থাকতে পারে না, কারণ দেশের পরিস্থিতি এখন সেই জায়গায় নাই। ধরা পড়বে, তার নামে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। 2024-এর নির্বাচনে দাঁড়ানোর চাপ থাকলেও কেউ কেউ তা উপেক্ষা করেছেন। তবে স্বার্থের স্রোতে ভেসে গেছেন ক্ষমতার চাপরাশি তারকারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ভাতের হোটেলের নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়কে রঙ্গমঞ্চ বানিয়েছিলেন ডিবি হারুন। রাজনীতিবিদ থেকে শুরু করে রূপালী পর্দার কলাকুশলী কেউই বাদ যায়নি তার নির্মম রসিকতা থেকে। শেখ হাসিনার পতনের পর ভাতের হোটেল বন্ধ, হারুনও পলাতক। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। যেখানে এখন আছে আমরা সেখানেই যেতে চাই। আপনার ভাতের হোটেলটা কোথায় দয়া করে একটু জানাবেন। এমনি তো মুখে বলতে পারবেন না, অনলাইনে না জানান। আমরা একটু যে সুন্দরভাবে একটু ভাতের হোটেলে ভাত খেয়ে আপনার সাথে একটু ছবি তুলে আসবো। ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াতে সমন্বয়কদের ভাতের হোটেলে নিয়ে যান ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। বাধ্য করেন তাদের কর্মসূচি প্রত্যাহারের কথা জানাতে। তার এই কর্মকাণ্ড তুমুল বিতর্কের সৃষ্টি করে। বিষয়টি শেষ পর্যন্ত উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। সব দিকে তার দুর্নীতি, কিন্তু এখনো তাকে আইনের আওতায় কেন যে আনা হয়নি সেটাই বুঝতে পারছি না। বিভিন্ন সময়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা মানুষদের খাওয়া দাওয়া করিয়ে হারুন হয়েছিলেন দেশ জুড়ে ভাইরাল। তার ভাতের হোটেলে অতিথি হতে বাধ্য হতেন তারই হাতে নির্যাতিত অনেকেই। ভাতের হোটেল দিয়ে মানুষের, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, মানুষের আস্থা হারিয়ে ফেলছে। ডিবি হারুন নামে পরিচিতি পাওয়া এই পুলিশ কর্মকর্তার ভাতের হোটেলে যেতে বাধ্য হয়েছিলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সরকার বিরোধী কর্মসূচিতে মারধরের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আপ্যায়ন করেন হারুন। রূপালী পর্দার কলাকুশলী শিল্পীরা হর হামেশাই অতিথি হতেন হারুনের। মামলা, দ্বন্দ্ব সংঘাত নিরসন করতেই তারা যেতেন সেখানে। একসময় দেখছি পরিমনের সমস্যার সমাধান করছে, বুবলির সমস্যার সমাধান করছে, হিরো আলমের সমস্যার সমাধান করছে। মানে সব দায়িত্ব কি তার? ডিবি একটা এমন একটা প্রতিষ্ঠান, সেখানে হচ্ছে মানুষের সেবা দেওয়ার প্রতিষ্ঠান। এখানে যদি সে ভাতের হোটেল খুলে বসে, এত দুঃখজনক তার কিছু থাকে না।
গায়ক গায়িকা উদ্যোক্তারাও যেতেন ভাতের হোটেলে। পারিবারিক সমস্যা দূর করতে ডিবি হারুনের শরণাপন্ন হতেন তারা। ভাতের হোটেলের অতিথি হতেন সাংবাদিকরাও। দাগী আসামিদের ছাড়িয়ে আনার তদবির নিয়ে সেখানে যেতেন আরও অনেকেই। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর ডিবি হারুনেরও খোঁজ মিলছে না, তবে তার কার্যকলাপ মানুষ ঠিকই মনে রেখেছে। গাজীপুর ছিল, সেখানে দুর্নীতি করে আসছে, ঢাকা আসছে, সেখানেও করছে, নারায়ণগঞ্জ গেছে, সেখানেও করছে। আমি মনে করি ডিবি হারুনের মতন ভবিষ্যতে এরকম কোনো অফিসার এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে। ডিবি হারুন ও ভাতের হোটেলের এই নির্মম আতিথেয়তা নিয়ে সিনেমা বানাতে চান পরিচালক ও প্রযোজকরা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। আয়নাঘরের অবস্থান উন্মোচনের আলটিমেটাম, গুমের শিকারদের ফিরিয়ে দেওয়ার দাবি। ভারতের প্রভুত্ব কারোর জন্যই শুভ নয় বললেন মির্জা ফখরুল, দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। সংবাদ। গুম হওয়া স্বজনদের অনতিবিলম্বে ফিরে পেতে চান পরিবারের সদস্যরা। একই সঙ্গে 48 ঘণ্টার মধ্যে সকল আয়নাঘরের অবস্থান উন্মোচন সহ সাথে জড়িতদের শাস্তির আওতায় আনারও জোর দাবি তাদের। রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ঘুম পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে স্বজনহারাদের কণ্ঠে উঠে আসে এসব দাবি। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। প্রিয়জনের সন্ধানে জড়ো হওয়া মানুষের কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে বাংলাদেশের গুম পরিবারের সংবাদ সম্মেলন মঞ্চ। সাদা পোশাকধারী কিছু লোক আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় আব্বুকে নিয়েছিল। আমার উপস্থিতি আমার ছেলেকে র‍্যাব 10 পরিচয় দিয়ে নিয়ে যায়। গুম হয়ে যাওয়া মানুষগুলোকে ফিরে পাওয়ার আকুতির পাশাপাশি জোর দাবি উচ্চারিত হয় তাদের কণ্ঠে। আমরা কোনো সুষ্ঠু বিচার পাইনি। আমি চাই এখন আমার বাবা যাতে সুন্দরভাবে যদি বেঁচে থাকে আর যদি মারাও যায় সেটাও আমরা জানতে চাই। আমার মনের একটা আবেগ ছিল যে ওনারা যদি যেইটা বলছে ছেড়ে দিবে, ছেড়ে দিলে ওকে আমি যা পারি 2 লাখ 3 লাখ যা পারি আমি তাদেরকে সম্মান করব। 48 ঘন্টার ভিতর আয়নাঘর উন্মোচন না করা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি তাদের। এই নরপশুদেরকে যে অবস্থায় হোক এদের আইন আদালতে এনে এদেরকে জনসম্মুখে এদের ফাঁসির দাবি করছি, এদেরকে ফাঁসি দেওয়া হোক। গুমের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তারও দাবি জানানো হয়। টর্চার সেল বা আয়নাঘর নামে গুম নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে আমাদের টর্চার সেল আয়নাঘরগুলো তদন্ত করতে দেয়া হোক। আমরা নিজ চোখে বাংলাদেশে কোথায় কোথায় আছে এগুলো সচক্ষে দেখতে চাই আমরা। গত 27 আগস্ট অন্তর্বর্তী সরকার 5 সদস্যের কমিটি করে 45 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে 15 দিন হয়ে গেলেও এখনও গুমের শিকার পরিবারগুলোর সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভুত্ব করেছে, যা কারোর জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সংস্কার শেষে দ্রুত জনগণের ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানো হয়। সে সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ প্রায় 16 বছরের ফেসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। ভারত প্রসঙ্গেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে স্বৈরাচারী হাসিনা সরকার ১৫ বছরে লুটপাট, অনিয়ম, দুর্নীতি ও গুম খুনের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল তা থেকে পরিত্রাণ পেতে সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে গাইবান্ধায় ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে মত বিনিময়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, নির্বাচনী আইন সহ প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে সংস্কার করারও দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আশাও ব্যক্ত করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশাসনকে যেভাবে তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে, অর্থ লুটপাট করেছে, বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার করেছে, মানুষ হত্যা করে লাশ পুড়িয়ে দিল, এর চেয়ে ঘৃণ্য কাজ আর তো নেই। এগুলো জাতির সামনে তুলে ধরে এই ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে এবং তার থেকে মুখ ফিরিয়ে একটি সুস্থ রাজনীতিতে ফিরে আসার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে দৃষ্টি হারিয়েছেন ৫ শতাধিক মানুষ। এর মধ্যে ৯০% ছাত্র, যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়া রয়েছেন শ্রমিক, ব্যবসায়ী, গাড়ি চালক সহ বিভিন্ন পেশার মানুষ। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শিউলি শবনমের প্রতিবেদন। গুলিটা যখন করে তখন এভাবে এসে আমার চোখ পড়ে লাগে। ৫ আগস্ট পুলিশের সাথে সংঘর্ষে ডান চোখে গুলিবিদ্ধ হন ২৬ বছরের শরীফ। চিকিৎসকরা জানান, সেই গুলি বের করতে গেলে শরীফের স্মৃতিশক্তি নষ্ট, এমনকি মৃত্যুও হতে পারে। এক সন্তানের বাবা শরীফ জানেন না কিভাবে কাটবে বাকি জীবন। ওনাদের কাছে যে অনুরোধটা রেখে যাব যে ওনারা আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা যে অতি শীঘ্রই করে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১৭ জুলাই থেকে সেবা নিতে আসে ৯২৯ জন। এদিকে ৩ বার অস্ত্রোপচারের পরও কলেজ ছাত্র পিয়াল তার দৃষ্টিশক্তি ফিরে পাবে কিনা জানেন না স্বজনরা। চোখে দেখতে পাচ্ছে না, এখন ভবিষ্যৎ ওদের ইয়েটা কি হবে। গুলিতে ডান চোখের কর্নিয়া ছিঁড়ে গেছে ১০ম শ্রেণীর ছাত্র সুমনের মতো অনেক শিক্ষার্থীর। চোখের ভেতরে আটকে থাকা সেসব গুলি বের করা যাচ্ছে না অনেকেরই। আমার যে রেটিনা ফেটে গেছে। চিকিৎসা নেয়াদের মধ্যে কেউ কেউ আছেন চাকরি হারানোর আশঙ্কায়। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কেউ কেউ। আমাদেরকে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়, যারা এরকম আহত আছে, একটা পা নেই বা একটা নেই, হাত নেই। এ পর্যন্ত চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে ৫০৫ জনের। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। বেশিরভাগই যেই চোখে ইনজুর্ড হয়েছে সেই চোখটা কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যাবে অথবা পার্শিয়ালি ব্লাইন্ড হয়ে যাবে। তাদের ভীষণ দৃষ্টি আগের পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। অনেক রোগীদের থার্ড ফেজও সার্জারি প্রয়োজন হতে পারে, যেমন অনেক রোগীদের কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে। পরবর্তীতে আমরা হয়তো কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন আসবে। দৃষ্টিশক্তি হারানো এসব মানুষের দীর্ঘমেয়াদী চিকিৎসা জরুরি বলছেন চিকিৎসকরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১১ বারের মতো পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন আগামী ১৫ অক্টোবর ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ফের নতুন তারিখ ঠিক করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। বাগেরহাটে পিকআপ ইজি বাইক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাগেরহাট খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া খুলনাগামী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।
ফেনীতে বন্যার পানির চাপে মুছাপুর ক্লোজার ভেঙে নদীগর্ভে বিলীন। ফেনী নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভাঙনের কবলে দুই পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙন হুমকিতে ৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর সোনাগাজী ও নোয়াখালী এলাকার ১.৩০ লাখ হেক্টর জমির ফসল লবণাক্ততা থেকে সুরক্ষা এবং জোয়ারের পানিতে ভাঙন থেকে রক্ষা করতে ছোট ফেনী নদীর উপর ২০০৯ সালে প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২৩ ভোল্টের মুছাপুর রেগুলেটর। বন্যায় গত ২৬ আগস্ট রেগুলেটরটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় নোয়াখালী ফেনীর সংযোগ। রেগুলেটরটি ভাঙার পর নদীর দুই পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটছে সোনাগাজীর চর দরবেশ, কোম্পানিগঞ্জের চর পার্বতী, চর হাজারি ও মুছাপুরের বাসিন্দাদের। বাড়ি ঘর জায়গা জমিন অর্থ সম্পদ সব চলে গেছে। এখন যে কোথায় যে থাকবো, কোথায় যাব? আমাদের ঘর বাড়ি, কত হাজার হাজার জমিন ইরিদান সব বিলীন। এটা একেবারে ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের চলাফেরা অত্যন্ত কষ্টকর। রেগুলেটর দ্রুত পুনর্নির্মাণ না হলে ১৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুছাপুর ক্লোজার বাঁধ, সৌরবিদ্যুৎ প্রকল্প, মাছের ঘের সহ ৩ ফসলি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের ফসলাদি অনেক ক্ষতি হবে, এখানে আমাদের অনেক মাছের চাষ আছে, আবাদ আছে। আমাদের বহু কষ্ট হয়েছে, মানুষের ধান পান দোকানপাট সবগুলা নষ্ট হয়ে যেতেছে। অনেক মানুষের ফসলাদি প্রায় ৩০,০০০ বা ২৫,০০০ এই নদীর পারে বসত বাড়ি ভাঙে গেছে। ভাঙন রোধে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে জিআই ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ীভাবে প্রকল্প নেওয়ার কথাও জানায় পানি উন্নয়ন বোর্ড। এখানে একটা পার্মানেন্ট প্রকল্প দরকার আর কি, আমার মনে হয়, বুঝছেন। আমরা এই ব্যাপারে এই পরিস্থিতিটা সামাল দিয়ে আমরা একটা প্রকল্প তৈরি করব। দ্রুত রেগুলেটর পুনর্নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমেও ইলিশের বাড়ি চাঁদপুরে তেমন সরবরাহ নেই। এতে লোকসান গুনতে হচ্ছে জেলেদের। আর ফরিদপুরে সিন্ডিকেটের কারসাজিতে কমছে না ইলিশের দাম। কার্যকর পদক্ষেপ না নেয়ায় ন্যায্য মূল্যে কিনতে পারছেন না ক্রেতারা। ফরিদপুর ও চাঁদপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমেও পদ্মা মেঘনায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। চাঁদপুরের আড়তগুলোতে মিলছে না ভোলা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, মহিপুর, সন্দ্বীপ, নোয়াখালী সহ সমুদ্রবর্তী ইলিশ। চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে আসছে না কাঙ্ক্ষিত ইলিশ। এবছর মাছের আমদানি উৎপাদন একেবারে কম, যেখানে ২-৩ হাজার মন আমদানি হইতো ওইখানে ২-২৫০ মন ৩০০ মন আমদানি। যে পরিমাণ জেলেদেরকে দাদন দিয়েছি ওই পরিমাণ দাদন আমরা এখনো ফেরত পাই নাই। সিজন চলাকালীন মাছের আমদানি একটু কম, তাই এই কারণে মাছের দামটা একটু বেশি। অপরদিকে ইলিশের দাম বেশি হওয়ায় ক্রেতাও হতাশ। দেখলাম, আমার কাছে মনে হয় না যে সিজন অনুসারে মাছের দাম খুব একটা কমেছে। মৎস্য বিজ্ঞানীরা বলছেন সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে ইলিশ পাওয়া যাবে বেশি। চলমান মাসে আশা করছি যে ওনাদের যে লক্ষ্যমাত্রা অনুসারে যে আহরণ ইলিশের সেটা পর্যাপ্ত পরিমাণে থাকে। জেলা মৎস্য অফিসের তথ্য বলছে চাঁদপুরে পাইকারি দরে ৫ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮ থেকে ৯০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ১১০০ থেকে ১২০০ টাকা, আর ১ কেজির দাম ১৬০০ থেকে ১৭০০ টাকা। ১.৫ কেজি ১৮০০ থেকে ২০০০ টাকা বিক্রি হচ্ছে। তবে হাতিয়া থেকে আসা ইলিশের দাম প্রতি কেজিতে ১ থেকে ২০০ টাকা কম। ফরিদপুরে কাঙ্ক্ষিত মূল্যে মিলছে না ইলিশ। বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়, আর ওজন ১ কেজির বেশি হলে ১৩০০ থেকে ১৮০০ টাকা। তবে চট্টগ্রাম ও কক্সবাজারের ইলিশের দর কিছুটা কম। ক্রেতারা বলছেন বাজারগুলোতে সিন্ডিকেটের অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে। অনেক বেশি দাম, আমি তো ফেসবুক দেখে মনে করি যে মাছ পানির দামে দিয়ে দিবে। এই মাছ যাচ্ছে না, তারপরেও কেন মাছের দাম কমে না? 600 টাকা ভালো ভালো মাছ, বড়গুলি 1100 টাকা 1200 টাকা, অনেক কমছে না দাম। এদিকে সিন্ডিকেট এবং হিমাগার মালিকেরা দুষছেন মাছ ব্যবসায়ীদের। বোটগুলি, ট্রলারগুলি ওই সাগরে নাইমে ঠিকমতো থাকতে পারে না। ওই দেখা গেল মধ্য সাগরে গেলে কিছু বেশি মাছ পাবে,
ওই ধরনের যাইতে পারে না, কিনারে ভাই একদিন ভালো থাকে আবার চলে আসে। জেলা মৎস্য অফিস বলছে ইলিশ প্রাপ্তি নদী এবং সমুদ্রের উপর নির্ভরশীল। যারা বিক্রেতা তারা বলেছেন যে দামে তারা মোকাম থেকে কিনে আনেন তার সাথে পরিবহন করে যোগ করে একটা যৌক্তিক পর্যায়ে যেটুকু বিক্রি করলে তাদের ব্যবসাটা টিকে থাকবে বলা হয় সেভাবে তারা বিক্রি করছে। চলতি মৌসুমে রপ্তানি না হলেও বাজারে ইলিশের দাম সাধারণের নাগালের বাইরে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সন্ধ্যার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। কারারক্ষীরা তাদের যে সমস্যার কথা বলে, তাকে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই। এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে। এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কারারক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে। যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে, এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে রোহিঙ্গা সংখ্যালঘু জঙ্গিদের সংঘর্ষ আবারও তীব্র হয়েছে। বিগত বছরগুলোতে যেখানে 12 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে, সেখানে আবারও ঘটছে অনুপ্রবেশ। এমন অবস্থায় মিয়ানমারের উপর চাপ সৃষ্টি জোরদার করতে বাংলাদেশের দরকার আঞ্চলিক হেভিওয়েটদের সমর্থন, যেখানে চীন ভারতের ভূমিকা প্রশ্নবোধক। রোহিঙ্গা প্রত্যাবাসন উদ্যোগের পাশাপাশি অনুপ্রবেশ ঠেকানো না গেলে হুমকির মুখে পড়তে পারে সীমান্ত নিরাপত্তা। আফসানা নীলার 2 পর্ব প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মোস্তফা কামাল ও তার পরিবার সম্প্রতি মিয়ানমার ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে। শুধু এই পরিবার নয়, সম্প্রতি দেশটিতে দ্বিতীয় দফার গণহত্যা শুরু হওয়ায় বাংলাদেশে আশ্রয় নিতে আসছেন অনেকেই। বাংলাদেশের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে 12.5 লাখ। এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে। যেখানে গত 7 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি, সেখানে আবারও শুরু হতে যাচ্ছে রোহিঙ্গার ঢল। যদিও কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপদে ফিরতে চাচ্ছেন দেশে, কিন্তু তারাও মনে করছেন মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের জেরে সেখানে বসবাসরত আরও সাধারণ মানুষ বাস্তুচ্যুত হবে এবার। এখনো যাইছি স্যার, আর তো ধানের হে বাজন নাই, আর মালের হে বাজন নাই, আর হলো নিরাপত্তা নাই, এই যাবরও আর জানিয়ে দি। বাংলাদেশের সীমানায় অবস্থানরত রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে যেমন, তেমনি বিভিন্ন সংঘাত আর অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এমন অবস্থায় বাংলাদেশের মানবিক মূল্যবোধের মূল্যায়ন মৌখিকভাবে বিদেশি রাষ্ট্রগুলো করলেও প্রকৃত সহযোগিতা পায়নি বাংলাদেশ। এমনকি রোহিঙ্গাদের দেশে ফেরানোর যথাযথ উদ্যোগও আসেনি। আমরা যথেষ্ট করেছি, এখনো করছি, তবে আর নয়। এবার আন্তর্জাতিক বিশ্বের উচিত দ্রুত এর সমাধান করা। নতুন করে রোহিঙ্গার চাপ নেওয়ার উপায় নেই বাংলাদেশের। রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর 2017 সালের মতো আবারও সহিংসতা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ চাপ আরও বাড়বে বলে মনে করছে জাতিসংঘ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা। যেখানে রোহিঙ্গা প্রশ্নে প্রতিবেশী চীন স্পষ্ট বলে দিয়েছে মিয়ানমারকে চীন কোনো কিছু করতে বাধ্য করবে না। ভারতের সমর্থনও পেয়ে যাচ্ছে মিয়ানমার। এ ধরনের বাস্তবতায় বাংলাদেশ পড়তে যাচ্ছে বড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে। আফসানা নীলা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। স্বর্ণার পর বিএসএফ এর গুলিতে কিশোরের মৃত্যু, 2 দেশের সম্পর্কে প্রভাব পড়ার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। বাজারে বন্ধ হয়নি চাঁদাবাজি, কঠোরভাবে দমন করবে অন্তর্বর্তী সরকার। থামছে না শ্রমিক অসন্তোষ, সাভার আশুলিয়া 90 পোশাক কারখানায় ছুটি।
রাস্তা বন্ধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটের ভোগান্তিতে রাজধানীবাসী। এবং আন্দোলনে হতাহতদের তথ্য চায় ট্রাইব্যুনাল, জেলা প্রশাসকদের দেয়া হয়েছে চিঠি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।